ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা অ্যাকাউন্টিং প্রশ্নগুলো সমাধান করা যাক। এখানে প্রথম প্রশ্নটি ছিল বিক্রয় ৫ লাখ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল ১,৫০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫০,০০০ টাকা, কারখানা উপরে ব্যয় প্রত্যক্ষ মজুরির 10%, প্রশাসনিক খরচ বিক্রয়ের 5% এবং বিক্রয় খরচ বিক্রয়ের 10% হলে মোট ব্যয় কত? এখানে আমাদের বলা হয়েছে মোট ব্যয়টা বের করতে। তাহলে এখানে আমরা মোট ব্যয় বের করার জন্য প্রথমে যেটা করতে পারি যে আমাদের এখানে প্রত্যক্ষ কাঁচামাল ছিল হচ্ছে ১,৫০,০০০ টাকা। ১,৫০,০০০ টাকা হচ্ছে এখানে প্রত্যক্ষ কাঁচামাল ছিল। তারপরে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে হচ্ছে ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা। তারপর হচ্ছে কারখানা উপরে ব্যয় বলা হয়েছে প্রত্যক্ষ মজুরির 10%। তো এখানে দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি হচ্ছে ৫০,০০০ টাকা। তো আমরা জানি যে ৫০,০০০ টাকার 10% হবে ৫,০০০ টাকা, অর্থাৎ এখানে আরও ৫,০০০ টাকা যোগ করতে হবে। প্রশাসনিক খরচ বলা হয়েছে বিক্রয়ের 5%। এখানে বিক্রয় আছে হচ্ছে ৫ লাখ টাকা, তো আমাদের প্রশাসনিক খরচ হবে ৫ লাখ টাকার 5%। তো আমরা 5 লাখ টাকার 5% কত টাকা হয় এটি বের করি। তো 5 লাখ টাকার 5% হবে ৫ লাখ ইন্টু হচ্ছে 5/100। এখানে 100 দিয়ে ৫ লাখকে ভাগ করলে হবে হচ্ছে ৫,০০০ টাকা। ৫,০০০ এবং ৫,০০০কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে হবে ২৫,০০০ টাকা। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে প্রশাসনিক খরচ হচ্ছে ২৫,০০০ টাকা। তো এখানে এটা লিখি যে প্রশাসনিক খরচ হচ্ছে ২৫,০০০ টাকা। সবার শেষে ছিল হচ্ছে বিক্রয় খরচ বিক্রয়ের 10%। তো আমরা বিক্রয়ের 10%, এখানে বিক্রয় হচ্ছে ৫ লাখ টাকা, তো এখানে বিক্রয় হচ্ছে ৫ লাখ টাকা। তো ৫ লাখ টাকার 10% হচ্ছে ৫ লাখ থেকে একটা শূন্য বাদ দিলে যেটা থাকে ওটা হচ্ছে ৫ লাখ টাকার 10%। তাহলে ৫ লাখ টাকা থেকে একটা শূন্য বাদ দিলে হবে ৫০,০০০ টাকা। তো আমাদের বিক্রয় খরচ হচ্ছে ৫০,০০০ টাকা। এখানে মোট ব্যয়ের পরিমাণ হবে ১,৫০,০০০। এটার সাথে ৫০,০০০ টাকা যোগ করলে হয় ২ লাখ টাকা। ২ লাখের সাথে ৫ লাখ টাকা যোগ ৫,০০০ টাকা যোগ করলে হয় ২,০৫,০০০ টাকা। ২,০৫,০০০ টাকার সাথে ২৫,০০০ টাকা যোগ করলে হয় হচ্ছে ২,৩০,০০০ টাকা এবং এর সাথে ৫০,০০০ টাকা যোগ করলে হয় ২,৮০,০০০ টাকা। অর্থাৎ আমাদের মোট ব্যয় হবে ২,৮০,০০০ টাকা। উত্তর হবে ডি। এর পরের প্রশ্নটি ছিল যদি অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তি ভুলবশত আয় হিসাবে লিপিবদ্ধ হয় তাহলে কোন সমন্বয় জাবেদার প্রয়োজন হবে? তো এখানে বলা হয়েছে নগদ প্রাপ্তিকে অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তিকে ভুলবশত আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমরা জানি অনুপার্জিত আয় বাবদ যখন নগদ প্রাপ্তি হবে তখন এটার জাবেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট আর হচ্ছে অনুপার্জিত আয় হিসাব হচ্ছে অনুপার্জিত আয় হচ্ছে ক্রেডিট। তো এখানে বলা হয়েছে আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ অনুপার্জিত আয় ক্রেডিট না করে আয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে, আয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। তো এখন আমাদের নগদে কিন্তু কোনো ভুল হয়নি, তো আমাদের ভুল হয়েছে অনুপার্জিত আয় এবং আয় হিসাবে। আয়কে এখানে অতিরিক্ত ক্রেডিট করা হয়েছে। তো আমাদের আয়কে যেহেতু ক্রেডিট করার কথা ছিল না কিন্তু ক্রেডিট করা হয়েছে, যার কারণে আয় হিসাবকে আমাদের ডেবিট করতে হবে এবং অনুপার্জিত আয়কে ক্রেডিট করা হয় নাই। এখন অনুপার্জিত আয়কে ক্রেডিট করতে হবে, অর্থাৎ এটার সমন্বয় জাবেদা হবে অনুপার্জিত আয় হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। অর্থাৎ উত্তর হবে সি। এর পরের প্রশ্নটি ছিল মজুদ ঘূর্ণন অনুপাত 6 গুণ ও গড় মজুদ 20,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? তো আমরা মজুদ ঘূর্ণন বা আমরা সাধারণত বইয়ে পড়ে থাকি মজুদ আবর্তন অনুপাত, একই কথা। তো আমরা জানি মজুদ ঘূর্ণন অনুপাত বা মজুদ আবর্তন অনুপাত সমান হচ্ছে মজুদ ঘূর্ণন অনুপাত। ঘূর্ণন অনুপাত সমান হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বাই বিক্রিত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ।
তো আমাদের এখানে দেয়া আছে মজুদ ঘূর্ণানুপাত হচ্ছে 6, তো আমরা লিখতে পারি 6 ইকুয়াল টু হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ আমাদের এখানে বলা হয়েছে 20,000 টাকা। তো আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাই তাহলে 6 দিয়ে 20,000কে গুণ করলেই আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আসবে। ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 20,000 অর্থাৎ 1,20,000 টাকা। তো আমাদের এখানে উত্তর হবে ডি, যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,20,000 টাকা। এর পরের প্রশ্নটি ছিল এ এবং বি অংশীদারি কারবারের মুনাফা 3:2 ভাগে ভাগ করে মোট মুনাফা 1,00,000 টাকা হলে 1,00,000 টাকা এবং হচ্ছে এ এর বেতন বাবদ আয় হচ্ছে 10,000 টাকা এবং এ এর বেতন পরবর্তী মুনাফার উপর বি এর বোনাস হচ্ছে লাভের 10%। এ এর মোট আয় কত টাকা? তো এখানে বলা হয়েছে মোট মুনাফা হচ্ছে 1,00,000 টাকা। তো 1,00,000 টাকা থেকে হচ্ছে এ পাবে হচ্ছে বেতন বাবদ হচ্ছে 10,000 টাকা। তো 1,00,000 টাকা থেকে যদি 10,000 টাকা এ বেতন বাবদ পেয়ে যায় তাহলে এ এর বেতন পরবর্তী মুনাফা হবে 90,000 টাকা। 1,00,000 মাইনাস হচ্ছে 10,000 টাকা ইকুয়াল টু হচ্ছে 90,000 টাকা। এখানে বলা হচ্ছে বি এর বোনাস হচ্ছে এ এর বেতন পরবর্তী মুনাফার উপর 10%। তো আমরা জানি 9,000-এর 10% হচ্ছে একটা শূন্য বাদ দিলে থাকে হচ্ছে 9,000 টাকা। তো বি এর বোনাস হচ্ছে লাভের 10% অর্থাৎ 9,000 টাকা। এখন বলা হয়েছে যে 1,00,000 টাকা থেকে হচ্ছে এ পাবে হচ্ছে 10,000 টাকা বেতন এবং বি পাবে হচ্ছে 9,000 টাকা হচ্ছে বোনাস। এখন 1,00,000 টাকা থেকে তাদেরকে বেতন এবং বোনাস বাদ দেওয়ার পরে কত টাকা তাদের মুনাফা থাকে সেটা বের করে নেই। 1,00,000 মাইনাস হচ্ছে প্রথমে বেতন পেয়েছে হচ্ছে 10,000, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে 9,000 টাকা। তাহলে বেতন এবং হচ্ছে বোনাস পরবর্তী মুনাফা হচ্ছে এখানে 81,000 টাকা। এখানে বলা হয়েছে এ এবং বি মুনাফা পাবে হচ্ছে 3:2। তাহলে হচ্ছে 81,000 টাকা থেকে এ পাবে হচ্ছে 81,000 টাকা থেকে এ পাবে হচ্ছে ইন্টু হচ্ছে এ পাবে হচ্ছে 3 ভাগ। তো 3 ভাগ হচ্ছে 3 এবং 2 এর যোগফল হচ্ছে 5 অর্থাৎ 81,000 টাকার 5 ভাগের 3 ভাগ পাবে হচ্ছে এ। এখন 5 দিয়ে আমরা 81,000 টাকাকে যদি ভাগ করি তাহলে হয় হচ্ছে 16,200। 16,200কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 48,600। 48,600 অর্থাৎ 48,600 টাকা এ পাবে মুনাফার বাবদ। আমাদের এখানে বলা হয়েছে এ এর মোট আয় কত টাকা হবে। এখানে কিন্তু শুধু মুনাফার অংশ বোঝানো হয় না, এখানে বলা হয়েছে মোট কত টাকা পাবে। তো মোট এখানে পাবে হচ্ছে প্রথমে এ বেতন বাবদ পেয়েছিল হচ্ছে 10,000 টাকা এবং মুনাফা বাবদ এখানে পেয়েছে হচ্ছে 48,600 টাকা। তাহলে এ মোট পাবে হচ্ছে 10,000 প্লাস হচ্ছে 48,600। তাহলে এখানে হয় হচ্ছে 58,600 অর্থাৎ এ পাবে হচ্ছে 58,600 টাকা অর্থাৎ উত্তর হবে সি। এর পরের প্রশ্নটি ছিল কোন নীতির অধীনে মালিকের ব্যক্তিগত লেনদেন এবং ব্যবসায়িক লেনদেনের মধ্যে পৃথকীকরণ করা হয়। তো আমরা জানি যে মালিকের ব্যক্তিগত লেনদেন এবং ব্যবসায়িক লেনদেন পৃথকীকরণ করা হয় হচ্ছে ব্যবসায়ের সত্তা নীতি অনুযায়ী, অর্থাৎ ব্যবসায়ের সত্তা নীতি অনুযায়ী ব্যবসাকে আলাদা একটি সত্তা হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ উত্তর হবে এ। এর পরের প্রশ্নটি ছিল নিচের কোনটি প্রতি হিসাবের উদাহরণ নয়। প্রতি হিসাব মানে হচ্ছে কন্ট্রা অ্যাকাউন্ট। তো আমরা জানি যে কন্ট্রা অ্যাকাউন্ট হচ্ছে পঞ্জীভূত অবচয় হচ্ছে একটা কন্ট্রা অ্যাকাউন্ট, উত্তোলন একটি কন্ট্রা অ্যাকাউন্ট, বিক্রয় ফেরত একটি কন্ট্রা অ্যাকাউন্ট, কিন্তু অনুপার্জিত আয় হচ্ছে একটি দায় হিসাব যা প্রতি হিসাব নয় অর্থাৎ উত্তর হবে এইখানে সি। এর পরের প্রশ্নটি ছিল
যদি প্রাথমিক মূলধন 50,000 টাকা, উত্তোলন 10,000 টাকা, অতিরিক্ত মূলধন 5,000 টাকা এবং সমাপনী মূলধন 70,000 টাকা হয়, তাহলে সারা বছরের লাভ কত টাকা? তো এখানে প্রারম্ভিক মূলধন হচ্ছে আমাদের 50,000 টাকা। প্রারম্ভিক মূলধন হচ্ছে 50,000 টাকা। তারপরে বলা হয়েছে উত্তোলন 10,000 টাকা। তো উত্তোলন আমরা জানি বাদ দিতে হবে, বাদ হচ্ছে উত্তোলন 10,000 টাকা, অর্থাৎ 40,000 টাকা থাকে। এরপর হচ্ছে অতিরিক্ত মূলধন হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা। তো এখানে থাকে হয় হচ্ছে 45,000 টাকা। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে সমাপনী মূলধন হচ্ছে 70,000 টাকা। তো এই 70,000 টাকা থেকে যদি আমরা আমাদের এই পোর্শনটুকু বাদ দিই, তাহলে যেটা থাকে ওই অ্যামাউন্টটা হচ্ছে ওই বছরের লাভ। তো এখান থেকে বাদ যাবে হচ্ছে 45,000 টাকা। 70,000 টাকা থেকে 45,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ আমাদের সারা বছরের লাভ হচ্ছে 25,000 টাকা। উত্তর এ। এর পরের প্রশ্নটি ছিল, যদি 10,000 টাকার একটি যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ হিসাবে হিসাবভুক্ত করা হয়, তাহলে এর তাৎক্ষণিক প্রভাব কী হবে? তো আমরা জানি যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এখানে বলা হয়েছে মেরামত খরচকে ডেবিট করা হয়েছে, অর্থাৎ খরচকে বেশি দেখানো হয়েছে আর সম্পত্তিকে কম দেখানো হয়েছে, কারণ সম্পদকে ডেবিট করা হয়নি এখানে। তাহলে প্রথম অপশনটি যদি আমরা দেখি, সম্পদ অতি মূল্যায়িত হবে, এটা হবে না, কারণ হচ্ছে সম্পদকে এখানে অতি মূল্যায়িত করা হয় না, সম্পদ দেখানো হয় না, যার কারণে এটাই সম্পদ অবমূল্যায়িত হবে, তো এটা হবে না। এরপরে হচ্ছে ব্যয় অবমূল্যায়িত হবে, এখানে ব্যয়কে কম দেখানো হয় না, বরং ব্যয় এখানে বেশি দেখানো হয়েছে। যেমন মেরামত খরচ এখানে হওয়ারই কথা ছিল না, কিন্তু মেরামত হিসাবে এখানে ডেবিট করা হয়েছে, যার কারণে এটি হবে না, ব্যয় অতিমূল্যায়ন হয়েছে এখানে। এরপরে হচ্ছে দায় অবমূল্যায়িত হবে, এখানে দায়ের সাথে সম্পর্কিত না এটা, যার কারণে এই অপশনটি হবে না। এখানে মুনাফা অবমূল্যায়িত হবে, কারণ হচ্ছে এখানে ডেবিট হচ্ছে যন্ত্রপাতি, কিন্তু সেখানে ডেবিট করা হয়েছে মেরামত খরচ। মেরামত খরচ হচ্ছে দেওয়ার ফলে প্রতিষ্ঠানের খরচ বাড়বে, খরচ বাড়লে যেটা হবে মুনাফা কম দেখাবে, যার কারণে উত্তর হবে সি। এর পরের প্রশ্নটি ছিল, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 75,000 টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় হচ্ছে 45,000 টাকা, সমাপনী মজুদ 12,000 টাকা হলে প্রারম্ভিক মজুদ পণ্য কত? তো আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় বা সিওজিএস সমান হচ্ছে, এখানে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 75,000 টাকা সমান হচ্ছে উৎপাদিত প্রারম্ভিক মজুদ। তো আমরা দেই প্রারম্ভিক মজুদ আমাদের বের করা লাগবে, তো প্রারম্ভিক মজুদ আমাদের দেয়া নেই। প্রারম্ভিক মজুদ প্লাস হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় হচ্ছে 45,000 টাকা, প্লাস হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় 45,000 টাকা, মাইনাস হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ এখানে দেয়া আছে 12,000 টাকা, 12,000 টাকা। তো বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় মাইনাস হচ্ছে সমাপনী মজুদ। তো আমরা প্রারম্ভিক মজুদ যদি আমরা বের করতে চাই, তো এখানে এটা প্লাস থাকলে আমরা জানি সমান এই পাশে আসলে মাইনাস হবে, অর্থাৎ 75,000 টাকা, 75,000 টাকা মাইনাস হচ্ছে 45,000 টাকা, আর এটা মাইনাস আছে সমানের এই পাশে আসলে হবে প্লাস, প্লাস 12,000 টাকা। এখানে 75,000 টাকা থেকে 45,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 30,000 টাকা, এবং 30,000 টাকার সাথে 12,000 টাকা যোগ করলে হয় হচ্ছে 42,000 টাকা, অর্থাৎ আমাদের প্রারম্ভিক মজুদ হবে 42,000 টাকা। উত্তর এ। এর পরের প্রশ্নটি ছিল, এবি কোম্পানি 3,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করেছে, যার ক্রেডিট শর্ত হলো 1/10 or n/30। যদি বছরে 360 দিন হয়, তাহলে ক্রেডিট শর্তে প্রযোজ্য বার্ষিক সুদের হার কত? এখানে ক্রেডিট শর্ত হলো 1/10, এটার অর্থ হলো যদি 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হয়, তাহলে হচ্ছে 1% ডিসকাউন্ট দেওয়া, এবং 30 দিনের মধ্যে নেট অ্যামাউন্টে পে করতে হবে। এখানে আমাদের বের করতে হবে বার্ষিক সুদের হার। তো আমরা জানি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইকুয়াল টু হচ্ছে ডিসকাউন্ট বাই হচ্ছে 1 মাইনাস ডিসকাউন্ট ইন্টু 360 বাই হচ্ছে অতিরিক্ত দিন, এক্সট্রা
ডেজ। এখানে এক্সট্রা ডেজ হচ্ছে যে কমিশন বর্জন করার জন্য ক্রেতা আরও অতিরিক্ত 20 দিন সময় পাচ্ছে, অর্থাৎ 10 দিন থেকে 30 দিন পর্যন্ত, অর্থাৎ 1% ডিসকাউন্ট হারানোর জন্য ক্রেতা 20 দিন সময় পাচ্ছে। তো এখন আমাদের এখানে ডিসকাউন্ট রেট হচ্ছে 1%। তো 1%কে আমরা লিখতে পারি 0.01, নিচে হচ্ছে 1 মাইনাস ডিসকাউন্ট রেট 1% সমান হচ্ছে 1.01 ইন্টু হচ্ছে 360 বাই হচ্ছে এক্সট্রা ডেজ হচ্ছে এখানে 10 দিন থেকে 30 দিন পর্যন্ত, অর্থাৎ 20 দিন হচ্ছে এখানে এক্সট্রা ডেজ। তো আমরা লিখতে পারি হচ্ছে 0.01 বাই হচ্ছে 0.99 ইন্টু 20 দিয়ে আমরা 360কে ভাগ করলে থাকে হচ্ছে 18। তো এখানে লিখতে পারি 18। তো এখানে আমরা দশমিক উঠিয়ে দেওয়ার জন্য লিখতে পারি 1/99 ইন্টু, যেহেতু 2 ঘর পরে হচ্ছে দশমিক ছিল, এখানে হবে 100, আবার এখানে ছিল হচ্ছে 2 ঘর আগে দশমিক ছিল, এখানে উপরে হবে 100 ইন্টু হচ্ছে 18। 100 কাটা যাবে, আর এখানে থাকতেছে হচ্ছে 18/99। তো 18কে আমরা 99 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 0.1818, অর্থাৎ এটাকে যদি আমরা পার্সেন্টেজ নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 18.18%, অর্থাৎ উত্তর হবে আমাদের সি। বার্ষিক সুদের হার হচ্ছে 18.1। এর পরের প্রশ্নটি ছিল মূল্য বৃদ্ধির সময়কালে কোন মজুত পণ্যের মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে। এখানে আমাদের আয়কর সর্বনিম্ন দিতে হবে কোন মূল্যায়ন পদ্ধতিতে এটি চাওয়া হয়েছে। তো প্রথমে দেখি ফিফো পদ্ধতি। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্য প্রথমে কেনা হবে সেই পণ্য প্রথমে বিক্রয় করা হবে। তো পুরনো সস্তা পণ্য ফিফো পদ্ধতিতে হচ্ছে প্রথমে যে কম দামে যে পণ্যগুলো করা হয়েছিল আগে, সেগুলো আগে বিক্রয় করা হবে। তো যদি আগে কম দামে ক্রয়কৃত পণ্য প্রথমে বিক্রয় করা হয় তাহলে আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড বা সিওজিএস এটা হচ্ছে কম হবে। তো সিওজিএস যদি কম হয় মুনাফা বেশি হবে ফিফো পদ্ধতিতে। মুনাফা বেশি হলে এখানে আমাদের আয়কর দিতে হবে বেশি, যার কারণে ফিফো পদ্ধতিতে হবে না আমাদের এটা। এর পরের অপশন হচ্ছে লিফো। লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সর্বশেষ যে পণ্য ক্রয় করা হবে সেটি আগে বিক্রয় করা হবে। তো যেহেতু পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, যার কারণে যদি আমরা লিফো পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে যেহেতু লাস্টে বেশি দামে যে পণ্যটা ক্রয় করা হয়েছিল সেই পণ্যটা আগে বিক্রয় করা হবে, যার কারণে ওই লিফো পদ্ধতিতে সিওজিএস বেশি দেখাবে। সিওজিএস বা বিক্রিত পণ্যের ব্যয় যখন বেশি দেখাবে তখন হচ্ছে আমাদের মুনাফা কম দেখাবে। মুনাফা যদি কম হয় তাহলে আমাদের আয়করও কম দেখাবে। এরপর হচ্ছে যে বার্ড, তাহলে আমাদের লিফো পদ্ধতিতে মানে ফিফো পদ্ধতি থেকে হচ্ছে কম আয়কর দেখাবে। এরপর হচ্ছে বার্ডযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি যদি আমরা করি তাহলে হচ্ছে গড় খরচ দেখানো হবে, আবার মুনাফা হচ্ছে মধ্যম পর্যায়ের হবে এবং হচ্ছে আয়করও মধ্যম পর্যায়ের হবে, যার কারণে আমরা বলতে পারি যে লিফো পদ্ধতিতে আমাদের সর্বনিম্ন আয়কর দিতে হবে। উত্তর হচ্ছে বি। এর পরের প্রশ্নটি ছিল নিচের কোন হিসাবটি কখনো সমাপনী পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হবে না। তো আমরা জানি যে সমাপনী পরবর্তী রেওয়া মিলে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের হিসাবগুলোই দেখানো হয়, ওইখানে নামিক হিসাবগুলো দেখানো হয় না। তো আমরা দেখি এখানে নামিক হিসাব কোনটা। প্রদেয় লভ্যাংশ নামিক হিসাব না, পুঞ্জীভূত অপচয় নামিক হিসাব না, আয়কর খরচ হচ্ছে একটা নামিক খরচ, যার কারণে এটাকে দেখানো হবে না। আবার হচ্ছে অনুপার্জিত আয় হচ্ছে নামিক হিসাব না, এটা হচ্ছে একটা দায়, যার কারণে আমাদের উত্তর হবে আয়কর খরচ, অর্থাৎ সমাপন পরবর্তী রেওয়া মিলে আয়কর খরচ দেখানো হয় না।